ডিজিটাল যুগে অর্থ লেনদেনের নতুন মাধ্যম হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সি। কিন্তু এই ভার্চুয়াল মুদ্রা যেমন প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতীক, তেমনি নিয়ন্ত্রণহীনতার কারণে এটি প্রতারণা, অর্থ পাচার ও অবৈধ লেনদেনের অন্যতম বড় হাতিয়ার হিসেবেও আলোচনায় রয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনাকে ঘিরে আবারও প্রশ্ন উঠেছে, কিভাবে কিছু ব্যক্তি হঠাৎ করে লাখ লাখ টাকা ক্রিপ্টোকারেন্সির মালিক হয়ে উঠছেন। সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে আলোচনায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার নেতা মাহদি হাসান। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্তুগালের ভিসা নিতে ভারতের রাজধানী দিল্লিতে যাওয়ার সময় তার কাছে প্রায় 40 লাখ টাকার সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি থাকার তথ্য ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর নজরে আসে। যদিও মাহদি হাসান এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন এবং এটিকে গুজব বলে দাবি করেছেন। ঘটনাটি শুরু হয় দিল্লির কনট প্লেস এলাকায় একটি ভিসা প্রসেসিং সেন্টারে। সেখানে মাহদি হাসানকে কেউ চীনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপর বিষয়টি ভারতীয় গোয়েন্দা সংস্থার নজরে আসে এবং তার উপর নজরদারি শুরু হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। পরবর্তীতে বিমানবন্দরে তাকে আলাদা করে প্রায় আধা ঘন্টা জিজ্ঞাসাবাদও করা হয়। এই ঘটনার পাশাপাশি বাংলাদেশের আরেক আলোচিত ব্যক্তি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধেও ক্রিপ্টোকারেন্সি ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে তার সম্পদের একটি বড় অংশই নাকি বিটকয়েন সহ বিভিন্ন ডিজিটাল মুদ্রায় রাখা হয়েছে এবং এসবের মাধ্যমে বিদেশে অর্থ স্থানান্তরেরও অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত বা প্রমাণের বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। এই দুই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কিভাবে এত বড় অঙ্কের ক্রিপ্টোকারেন্সি কিছু ব্যক্তির কাছে থাকতে পারে। একই সঙ্গে সামনে এসেছে আরও একটি বাস্তবতা। বাংলাদেশে যেখানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন আইনত বৈধ নয়, সেখানে এত বিপুল পরিমাণ ডিজিটাল মুদ্রা কিভাবে তৈরি হচ্ছে বা লেনদেন হচ্ছে। ক্রিপ্টোকারেন্সি মূলত ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি একটি বিকেন্দ্রীভূত ডিজিটাল মুদ্রা। এর কোনো কাগজে বা ধাতব রূপ নেই। এটি সম্পূর্ণ অনলাইনে ব্যবহৃত হয় এবং এর লেনদেন নিরাপদ রাখতে ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করা হয়। সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন, যার মূল্য বিশ্ববাজারে দ্রুত ওঠানামা করে এবং অনেক সময় একটি বিটকয়েনের দামই কয়েক লাখ বা কয়েক মিলিয়ন টাকায় পৌঁছে যায়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি একেবারে ভিন্ন। বাংলাদেশ ব্যাংক বহুবার সতর্ক করে বলেছে, দেশে বিটকয়েন সহ কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা বা সংরক্ষণ আইন অনুমোদিত নয়, কারণ এসব ভার্চুয়াল মুদ্রা কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফলে এর মাধ্যমে অর্থ পাচার, হুন্ডি বা সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি তৈরি হতে পারে। 2017 সালে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, ভার্চুয়াল মুদ্রায় লেনদেন করলে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং সন্ত্রাস বিরোধী আইনের লঙ্ঘন হতে পারে। ফলে এই ধরনের লেনদেনে জড়িত থাকলে আইনি ঝুঁকিতে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবুও বাস্তবতা হলো, বাংলাদেশে গোপনে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বাড়ছে। বিশেষ করে অনলাইন আউটসোর্সিং, আন্তর্জাতিক লেনদেন, অনলাইন জুয়া বা প্রতারণার সঙ্গে জড়িত কিছু চক্র এই ডিজিটাল মুদ্রাকে ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা সংগ্রহ করে সেটিকে বিদেশি প্ল্যাটফর্মে ডলার বা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হয়। এরপর ভার্চুয়াল ওয়ালেটে জমা রেখে সেই অর্থ বিভিন্ন প্ল্যাটফর্মে বিনিয়োগ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে এর প্রমাণও মিলেছে। রাজধানীতে অভিযান চালিয়ে অবৈধ বিটকয়েন ব্যবসার অভিযোগে একটি চক্রকে গ্রেপ্তার করার ঘটনাও সামনে এসেছে। তদন্তে জানা গেছে, ভার্চুয়াল ওয়ালেটের মাধ্যমে তারা বিপুল পরিমাণ ডলার লেনদেন করছিল এবং এই অর্থ দিয়ে ফ্ল্যাট, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। বিশ্লেষকদের মতে ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় সমস্যা হলো এর স্বচ্ছতার অভাব এবং পরিচয় গোপন রাখার সুযোগ। অনেক সময় ব্যবহারকারীরা নিজেদের পরিচয় প্রকাশ না করে সরাসরি লেনদেন করতে পারেন। এই বৈশিষ্ট্য প্রযুক্তিগত দিক থেকে সুবিধাজনক হলেও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য এটিকে আকর্ষণীয় করে তুলেছে।
এ কারণেই বিশ্বের অনেক দেশ ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণ করেছে, আবার কিছু দেশ এটিকে বৈধতা দিয়ে নিয়ন্ত্রণের আওতায় এনেছে। তবে বাংলাদেশ এখনো এই প্রযুক্তিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণের কাঠামোর মধ্যে আনতে পারেনি। ফলে একদিকে যেমন অবৈধ লেনদেনের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে দ্রুত লাভের আশায় অনেক তরুণ এই ঝুঁকিপূর্ণ বিনিয়োগে জড়িয়ে পড়ছেন। মাহাদি হাসানকে ঘিরে দিল্লির ঘটনা এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা ক্রিপ্টোকারেন্সি ও অর্থ পাচারের অভিযোগ, এই দুই আলোচনায় দেখিয়ে দিচ্ছে ডিজিটাল অর্থনীতির এই যুগে ক্রিপ্টোকারেন্সি যেমন নতুন সম্ভাবনার দরজা খুলেছে, তেমনি নিয়ন্ত্রণহীনতার কারণে এটি হয়ে উঠছে প্রতারণা, অর্থ পাচার ও অবৈধ সম্পদ তৈরির একটি গোপন পথ। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে প্রয়োজন কঠোর নজরদারি, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং জনগণের সচেতনতা। না হলে দ্রুত ধনী হওয়ার প্রলোভনে পড়ে আরো অনেক মানুষ এই ভার্চুয়াল অর্থের ফাঁদে জড়িয়ে পড়তে পারেন, আর তখন বাস্তব অর্থ হারানোর পাশাপাশি আইনি জটিলতাও হয়ে উঠতে পারে অনিবার্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।